ওপার বাংলা দিকে একটু নজর রাখি। কট্টরপন্থীদের কোপে বাংলাদেশে চরমে নারী বিদ্বেষ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। স্যানিটারি ন্যাপকিন বিলিতেও আপত্তি মৌলবাদীদের। ঢাকার বইমেলায় স্যানিটারি ন্যাপকিন রাখায় বন্ধ করে দেওয়া হলো 2টি স্টল। আরো ডিটেল আপনাদের জানাবো, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, বইমেলা কর্তৃপক্ষ তারা কি বলছে, কি কারণে 2টি স্টল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত? শুধুমাত্র স্যানিটারি ন্যাপকিন রাখার জন্যই বন্ধ? দেখো, বইমেলা কর্তৃপক্ষ যে যুক্তি, সেই যুক্তি কিন্তু একেবারেই মানবার মতো নয়। তারা যুক্তি দেখাচ্ছে যে অনুমোদনহীন পণ্য বিক্রি করা হচ্ছিল, সেই কারণেই স্টল দুটিকে বন্ধ করে দেওয়া। শুধু তাই নয়, স্টল দুটিতে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। অন্যদিকে যবে থেকে অমর 21-এ বইমেলা শুরু হয়েছিল, তবে থেকে কিন্তু এই স্টে সেফ নামে একটি প্রদর্শনী চলছিল, যেখানে স্যানিটারি ন্যাপকিন প্রদর্শনী করা হচ্ছিল। 2টি স্টল বইমেলায় কিন্তু ছিল। হঠাৎই 12 তারিখে একটি চিঠি সোশ্যাল মিডিয়ার সামনে আসে এবং সেখানে দেখানো হয় যে কিছু উগ্রবাদী চিন্তা ভাবনা, এবং সেই কারণেই এই স্টল দুটি বন্ধ করার জন্য বেশ কিছু সংগঠন এবং বেশ কিছু জায়গা থেকে আবেদন করা হয় বইমেলার কাছে, এবং সেই কারণেই নাকি বইমেলা এই স্টল দুটি বন্ধ করে। কিন্তু তারা যে যুক্তিটা দেখাচ্ছে, তারা দেখাচ্ছে যেহেতু অনুমোদনহীন পণ্য বিক্রি করা ছিল, সেই কারণেই কিন্তু নাকি স্টল দুটিকে বন্ধ করা হয়েছে। অন্যদিকে যবে থেকে এই বইমেলা শুরু হয়, তবে থেকেই কিন্তু এই স্টে সেফ নামে তাদের অভিযান চলছিল। 2খানা কিন্তু স্টল তাদের ছিল। এই যে নারীদের প্রতি বিদ্বেষ, সেই বিদ্বেষ কিন্তু একেবারে সামনাসামনি আসলো, এবং মৌলবাদী যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ এই যে বাংলাদেশের অমর 21-এ বইমেলা, সেই বইমেলায় দেখা গেল যেদিকে বলা হয়েছে যে শিশু এবং নারীদের স্বাস্থ্য শিক্ষা সচেতনার জন্য বিভিন্ন জায়গায় তাদের যে প্রদর্শনী চলছে, সেইভাবেই কিন্তু এই স্টে সেফ নামে তাদের 2টি স্টলে এই প্রদর্শনী চলছিল। একেবারে একটা যে যুক্তি মানার না, সেরকম একটা যুক্তি দেখে অনুমোদনহীন পণ্য বিক্রি করা যাবে না, এই যুক্তি দেখে স্টল দুটি বন্ধ করে দেওয়া হলো। অন্যদিকে কালো কাপড় দিয়ে স্টল দুটিকে ঢেকেও দেওয়া হলো। বেশ, ঘাটালের স্বপ্ন পূরণের আরো এক ধাপ। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কমিটির বৈঠকে দেব জানিয়েছেন মাস্টার প্ল্যানের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। আরো ডিটেল আপনাদের জানাবো। সুকান্ত রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। সুকান্ত, আজ বৈঠকে দেব কি বললেন এবং কি জানা যাচ্ছে বৈঠক সম্পর্কে? কোন কোন বিষয় উঠে এলো আলোচনায়? দেখো প্রিয়াঙ্কা, প্রথমেই জানিয়ে রাখি, ঘাটালবাসী কিন্তু একটু হলেও খুশি হয়েছেন, কারণ দীর্ঘদিনের প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান। অর্থাৎ ঘাটালের যে বন্যার যে দুঃখ দুর্দশা, সেই দুর্দশা থেকে কিন্তু রাজ্য সরকার একক তাদের অর্থে তারা কিন্তু ঘাটালবাসীকে রক্ষা করতে চলেছেন। আর সেই মাস্টার প্ল্যান নিয়েই মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির বিশেষ বৈঠক হলো ঘাটাল টাউন হলে। যে টাউন হলের উপস্থিত ছিলেন সেচমন্ত্রী থেকে ঘাটালের সাংসদ দীপক অধিকারী এবং সেচ দপ্তরের আধিকারিকরা সহ জেলা এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা। এবং এই বৈঠক শেষেই সাংসদজিটি জানিয়েছেন যে খুব শীঘ্রই ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করা হবে, এবং সেই শিলান্যাস করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেই এর অর্থাৎ শিলান্যাসের দিন ঠিক করবেন, তারপরে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। এক কথায় এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু খুশি ঘাটালবাসী। প্রিয়াঙ্কা, বেশ, সুস্থ রাজনীতির জয়, যেই ভোটের আগে কথা দিয়েছিল এবং যে ভোট জেতার পর কথা রাখছে। আমাদের একটা কমিটি ফর্ম হয়েছে, কমিটির মধ্যে কি কি ডিপিআর হবে, কোথা থেকে রুট হবে, রুট ম্যাপগুলো রেডি হয়েছে, কি কি কাজ হবে, কোথায় সুয়েজ হবে, কোথায় পাম্পিং স্টেশন হবে। এইবারে আমাদের এক্সিকিউশন কাজ শুরু হবে। সেইখানে প্রত্যেকটা কৃষকদের কাছে, যাদের জমি আছে, যাদের কাছে যোগাযোগ করা, তাদের গ্রামে যাওয়া, তাদের বাড়িতে যাওয়া এবং তাদেরকে বোঝানো কেন আমাদেরকে এই রুটটাকেই নিতে হলো। ওনার একটা ড্রিম প্রজেক্ট, আমরা ওনাকে ছাড়া কোনো কাজ করতে চাই না। কালীগঞ্জের বিধায়কের দুবার স্মরণ সভায় জল্পনা। গত 9 ফেব্রুয়ারি পরিবারের তরফে করা হয় স্মরণ সভা, আর সেই স্মরণ সভায় মন্ত্রী। এদিকে আজ ফের সাংসদ মহুয়া মৈত্রের উদ্যোগেই স্মরণ সভার আয়োজন। সাংসদের আয়োজিত স্মরণ সভায় নেই পরিবারের কেউ। প্রয়াত বিধায়কের আত্মীয়দের অনুপস্থিতিতেই জল্পনা। আমার সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি সমীর। গত 9 ফেব্রুয়ারি পরিবারের তরফ থেকে যে স্মরণ সভার আয়োজন করা হয়, সেই স্মরণ সভায় দেখা গেল মন্ত্রীকে। আজ ফের মহুয়া মৈত্রের আয়োজিত স্মরণ সভায় পরিবারের কেউ নেই। মহুয়া মৈত্র তিনি কি বলছেন এবং পরিবারের তরফ থেকে তারা আজকে অনুপস্থিত ছিলেন সেই বিষয়ে বা মহুয়া মৈত্রের কি রিয়াকশন?
দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, গত 1 ফেব্রুয়ারি রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীগঞ্জের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। এরপরে তৃণমূলের রাজ্য কমিটির ডাকে গত 9 তারিখে একটা স্মরণসভার আয়োজন করা হয়। এর উদ্যোক্তা ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং সেই দিনই ঘোষণা করেন মহামৈত্র যে 16 তারিখে একটি স্মরণসভা করা হবে। এই কালীগঞ্জের বিধায়কের সঙ্গে কিন্তু মহামৈত্রের যে সম্পর্কের চাপানোতর কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল। এই একই ইস্যুতে 2টি স্মরণসভা ঘিরে কিন্তু বিতর্ক সৃষ্টি হয় এবং এর হস্তক্ষেপ করে রাজ্য কমিটি এবং রাজ্য কমিটির ডাকা যে স্মরণসভা অর্থাৎ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ডাকা স্মরণসভা স্থগিত রাখার নির্দেশ দেয় নেতৃত্ব এবং এর ফলে 9 তারিখে কিন্তু রাজ্য কমিটির ডাকা সভা বন্ধ হয়ে যায়। কিন্তু সেই দিনই পরিবারের পক্ষ থেকে একটি স্মরণসভা আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ অন্যান্য বিধায়কেরা, যদিও মহামৈত্র সেদিকে উপস্থিত ছিলেন না। আজকে যখন মহামৈত্র ডাকা সেখানে সভা অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু নাসিরউদ্দিন আহমেদের পরিবারের কোনো লোকজন উপস্থিত ছিলেন না, এমনকি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং চেয়ারম্যান রুকমানুর রহমান সহ আরো 4 জন বিধায়ক কিন্তু অনুপস্থিত ছিলেন। এ নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তৃণমূলের গোষ্ঠী বিবাদ কি প্রকাশ্যে আসছে। এই প্রশ্নের উত্তরে কিন্তু মহামৈত্র বলছেন এখানে কোনো বিতর্কের জায়গা নেই, আমরাই হয়তো বিতর্ক তৈরি করছি এবং অন্যান্য বিধায়করা কাজের জন্য আসতে পারেন। বেশ, যেদিন স্মরণ সভা হয়েছিলেন সেদিন আমি পার্লামেন্টে ছিলাম, বিমলবাবুর শরীর খারাপ ছিলেন, তাপসদার শরীর খারাপ ছিলেন, সেদিন ওরা আসতে পারেনি। আজকে বিমলবাবু, তাপসদা এসছেন, সভাধিপতি এসছেন, আমার পার্লামেন্ট শেষ, আমি এসছি, দুটোই ওটা বলছেন তো পরিবার করেছিলেন, তো অবশ্যই ওখানে যারা এসছেন সেটাও স্মরণ সভা, এটাও স্মরণ সভা। এর আগে স্মরণ সভা একটা হয়েছে, সেখানে আমার ডাক ছিল না, আমি ডাক পাইনি, শুনেছি নাকি একটা স্মরণ সভা হয়েছে। লালদা দল মত নির্বিশেষে ঊর্ধ্বে, লালদার ব্যাপারে যদি কখনো কেউ ডাকে, কেউ যাক না যাক, তাপস্যা সেখানে যাবে। আমাদের তো ওখানে কিছু বলাই হয়নি, কার্ড ফাট কাকে কে পাঠিয়েছে সেটাও আমরা জানি না, প্লাস বিধানসভা চলছে, এই কারণে মন্ত্রী এমএলএ সবাই ব্যস্ত আছে কলকাতায়। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজিতে সাজা, দোষী সাব্যস্ত দুজনের, 10 বছরের কারাদণ্ড। এ বিষয়ে ডিটেল আপনাদের জানাবো, অরুণ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অরুণ, কি সাজা ঘোষণা করা হলো আজ আদালতে? দেখো, সালটা ছিল 2021 সাল, 8ই সেপ্টেম্বর। তখন অর্জুন সিং বিজেপির সাংসদ, তার বাড়ির সামনে কিন্তু বোমাবাজি হয় এবং তার বোমা আঘাতে কয়েকজন আহত হয়েছিল। এই ঘটনায় পুলিশ জগদ্দল থানা প্রথমে তদন্তে নামে, কিন্তু জগদ্দল থানাকে তদন্ত এনআইএর হাতে চলে যায়। এই এনআইএ তাকে দুজনকে দোষী সাব্যস্ত করে, আরিফ আক্তার এবং রাহুল পাসি নামে দুজনকে কিন্তু দোষী সাব্যস্ত হয়। তাদের 10 বছরের কারাদণ্ড হয় এবং 5,000 টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও 6 মাস তাদের আদালতের জেলে থাকতে হবে বলে আদালত থেকে জানানো হচ্ছে। এই ঘটনায় তাদের মূল অভিযুক্ত ছিল 2 জন, তারাই কিন্তু ধরা পড়ে এবং এখন তারা জেলেই আছে, কিন্তু তাদের এই 10 বছরের শাস্তি শোনানো হয়। বেশ, 2021 সালে আমার বাড়ির উপরে বোম চালিয়েছিল, তার মধ্যে 4 জন অপরাধী ছিল, নমিত সিংহ ছিল, আরও 4 জন ছিল, তার মধ্যে 2 জন আছে আরিফ আক্তার আর রাহুল পাসি। এই কেসটাকে এনআইএ টেক ওভার করে, যেহেতু এক্সক্লুসিভ অ্যাক্ট লাগানো ছিল। এরা তৃণমূলে গুন্ডা, এখানকার কাউন্সিলরের ছেলে সারাদিন গুন্ডামি করে, লোককে মারধর করে, তলা তুলে সোমনাথ শ্যামের সঙ্গে থাকে, তারা এই ঘটনাগুলো করছে। আলেকজান্ডার জুট মিল, সেখানকার লোহা এবং মেশিনপত্র কেটে বার করতেন তখন সেখানকার সিকিউরিটি অফিসার, যিনি ওনার বিআই, এবং গুড্ডু সিং। এই যে ছেলে দুটো এখন আপনি দেখছেন যাদের সাজা হয়েছে, তারা গুড্ডু সিংয়ের সাকরেত ছিল। হিস্সা বাখড়া নিয়ে সেই সময় তাদের মধ্যে প্রচণ্ড বিবাদ এবং ঝামেলা হয়। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে তারা বোমাবাজি তাদের নিজেদের মধ্যেই করে। সেখানে তৃণমূলের কোনো যোগ ছিল না, তৃণমূলের কোনো কথা ছিল না। আর অর্জুনের কাজই হচ্ছে যে যেটা পারবে সেটা বিধায়ক কিংবা সাংসদের নামে লাগিয়ে দিলে হবে না, সত্য সত্য, মিথ্যে মিথ্যে।